হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে 5 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 4 তারিখে যাদের পরীক্ষা আছে, মার্চের 4 তারিখে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, মডিউল ওয়ানের যে অধ্যায়টা আছে, এটা অধ্যায়ের নাম লেখা আছে রাজনীতির ধারণার ক্ষমতা কর্তৃত্ব। এখান থেকে 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বিদ্যা যা রাষ্ট্র, সরকার এবং রাজনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া, ধারণা এবং কার্যক্রম অধ্যয়ন করে। ক্ষমতা ও কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে অন্যতম। যদিও এই দুটি ধারণা অনেক ক্ষেত্রেই একে অপরের সাথে সম্পৃক্ত, তবে এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ক্ষমতা হলো একটি ব্যক্তির বা গোষ্ঠীর অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপরে প্রভাব বিস্তার করার সামর্থ্য। সেখানে কর্তৃত্ব হলো সেই ক্ষমতার বৈধতা এবং স্বীকৃতি। এই প্রবন্ধে আমরা ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা, তাদের পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো, ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে ধারণা। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন তার লেখা দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, ক্ষমতা হলো একটি দক্ষতা। এই দক্ষতার বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অপরের কাজকর্মের ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্যই হলো ক্ষমতা। অধ্যাপক ডেভিড ইস্টনের যে যে ব্যক্তির অধ্যাপক ডেভিড ইস্টন বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা আছে সে শাস্তির ভয় দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে শাস্তি দেবার ভীতি জড়িত আছে। এই প্রসঙ্গে অধ্যাপক অ্যানাল বল বলেছেন, দুদিক থেকে ভয় দেখানো যায়, একটি ইতিবাচক দিক, অন্যটি নেতিবাচক দিক। যার ক্ষমতা আছে সে বিশেষ সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো ইতিবাচক দিক। আবার কেউ অন্যকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো নেতিবাচক দিক। অধ্যাপক অ্যানালবল বলেছেন, যদি কেউ অপরের আনুগত্য পেতে ও অপরকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি শাস্তি দেবার ভয় দেখায়, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা দুর্বল। অপরের আনুগত্য যদি স্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা অনেকটা শক্তিশালী। সেই দিক থেকে ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার দক্ষতা। এই দক্ষতা বলে অপরকে সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি বা শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে অপরের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার কর্তৃত্ব সম্পর্কে ধারণা দেখো, অধ্যাপক অ্যানালবলের ভাষায়, পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পানিসড বাই অথরিটি, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার, স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করে ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হয়। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। গণিতের ভাষায় বলা যায়, ক্ষমতা প্লাস বৈধতা সমান কর্তৃত্ব। এবার ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে যেমন গভীর সম্পর্ক আছে, তেমনই কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এবার উভয়ের মধ্যে সম্পর্ক দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক আছে, কারণ ক্ষমতাকে স্থায়ী করা প্রয়োজন। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি আনুগত্য থাকবে না। জনগণ যদি ক্ষমতার বৈধতার প্রতি বিশ্বাসী হয়, তবে তাদের আনুগত্য স্বাভাবিক হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। এই কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করবে। সেদিক থেকে ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের গভীরভাবে সম্পর্কযুক্ত। এই কারণে সেনাবাহিনীর প্রধান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও বৈধতা পাওয়ার জন্য অর্থাৎ জনগণের স্বাভাবিক আনুগত্য পাওয়ার জন্য সচেষ্ট হয়, কারণ আনুগত্য পেলে কর্তৃত্বের অধিকারী হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এবার উভয়ের মধ্যে পার্থক্য কি আছে দেখো, প্রথমত কি বলা হচ্ছে দেখো, ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতাবান ব্যক্তি শাস্তির ভয় দেখিয়ে, পুরস্কারের লোভ দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে শাস্তির ভয় দেখানোর ব্যাপার নেই, কারণ রাজনৈতিক কর্তৃত্বের পেছনে জনগণের সমর্থন থাকে। দ্বিতীয়ত,
অধ্যাপক অ্যানালবল বলেছেন, মূল্যবোধের ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূল্যবোধ বা উচিত অনুচিতের কোনো প্রশ্ন নেই। ভালো হোক বা মন্দ হোক, ক্ষমতাকে মেনে চলতে হবে। কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে মূল্যবোধ জড়িয়ে আছে। জনসাধারণ রাজনৈতিক কর্তৃত্বকে মেনে চলে কারণ তারা মনে করে কর্তৃত্বকে মেনে চলা উচিত। তৃতীয়ত, অধ্যাপক অ্যানালবল বলেছেন, স্থায়িত্বের প্রশ্নে উভয়ের মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা নিছক গায়ের জোরে অপরের আনুগত্য পেতে চেষ্টা করে, ফলে আনুগত্য স্থায়ী হতে পারে, নাও হতে পারে। কিন্তু কর্তৃত্বকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে বলে স্থায়ী হয়। চতুর্থ, রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে না। যেমন সামরিক অভ্যুত্থান এর মাধ্যমে সেনাপ্রধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে জোর করে আনুগত্য আদায় করতে পারে, অথচ তার পেছনে জনগণের ব্যাপক সমর্থন থাকে না। অর্থাৎ কর্তৃত্ব নেই, কিন্তু ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্বের অস্তিত্ব সম্ভব নয়। সেদিক থেকে দুটির মধ্যে পার্থক্য আছে। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক অ্যানালবল বলেছেন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট নয়। কারণ এমন হতে পারে জনগণের দ্বারা স্বীকৃত না হয়েও কেউ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে, আবার কর্তৃত্ব তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। তাই বলা যায় বৈধতার সঙ্গে ক্ষমতা যুক্ত হলে তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলা যাবে, একথা সর্বাংশে সত্য নয়। এবারে টিকা লেখো। এই যে প্রথম অধ্যায় আছে, এখান থেকে তোমাদের 5 নম্বরের যে টিকা আছে সেগুলো এবার দেখে নাও কি কি আসতে পারে এবং তার উত্তর। প্রথমে হচ্ছে ক্ষমতা কাকে বলে, দেখে নাও। ক্ষমতা বলতে বোঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যের আচরণ, সিদ্ধান্ত বা চিন্তাধারাকে প্রভাবিত করার ক্ষমতা। রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতা হলো এমন এক শক্তি যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। ম্যাক্স ওয়েবার ক্ষমতাকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে, ক্ষমতা হলো সম্ভাব্যতা যার মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যদের বাধ্য করতে পারে, এমনকি প্রতিরোধ থাকলেও অর্থাৎ ক্ষমতা মানে শুধু প্রভাব বিস্তার নয়, বরং বাধ্য করার সামর্থ্য। ক্ষমতা প্রধানত 3 ধরনের হতে পারে: বাধ্যতামূলক ক্ষমতা, যা বল প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত হয়; প্রভাবমূলক ক্ষমতা, যা কৌশল ও মনস্তাত্ত্বিক উপায়ে পরিচালিত হয়; এবং আইনসম্মত ক্ষমতা, যা সাংবিধানিক ও সামাজিক স্বীকৃতির ওপর নির্ভর করে। আধুনিক রাষ্ট্রে ক্ষমতা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রশাসনিক, অর্থনীতি, মিডিয়া, আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমেও প্রয়োগ হয়। ক্ষমতার মাধ্যমে কখনো গণতান্ত্রিক পদ্ধতি, আবার কখনো এটি স্বৈরতান্ত্রিক রূপ নেয়। আধুনিক সমাজে রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন হচ্ছে, কর্তৃত্ব কাকে বলে? কর্তৃত্ব হলো সেই ক্ষমতা যা বৈধতা ও সামাজিক স্বীকৃতি লাভ করে, যার অধীনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আনুগত্য প্রকাশ করে। এটি ক্ষমতার একটি উন্নততর রূপ, যেখানে বল প্রয়োগের চেয়ে নৈতিকতা, আইন ও সামাজিক সম্মতি বেশি কার্যকর হয়। ম্যাক্স ওয়েবার কর্তৃত্বকে 3টি ভাগে ভাগ করেছেন: পরম্পরাগত কর্তৃত্ব, যার ঐতিহ্য ও সামাজিক প্রথার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেমন রাজতন্ত্র বা ধর্মীয় নেতৃত্ব; আইনগত বৈধ কর্তৃত্ব, যা সংবিধান ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়, যেমন গণতান্ত্রিক সরকার বা আমলাতন্ত্র; আর হচ্ছে ক্যারিসমেটিক কর্তৃত্ব। ঠিক আছে, ক্যারিসমেটিক কর্তৃত্ব, যা কোনো ব্যক্তিময়ী নেতৃত্ব এবং নেতৃত্ব গুণের কারণে গড়ে ওঠে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর নেতৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মূল পার্থক্য হলো, ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে অর্জিত হতে পারে, কিন্তু কর্তৃত্ব স্বীকৃতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানে কর্তৃত্ব গুরুত্বপূর্ণ কারণ এটি শাসন ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করে এবং জনমতের উপর ভিত্তি করে পরিচালিত হয়। আধুনিক রাষ্ট্রে গণতান্ত্রিক কর্তৃত্ব সবচেয়ে বেশি গুরুত্ব পায়, কারণ এটি জনগণের মতামত ও স্বীকৃতির ওপর ভিত্তি করে গঠিত হয়। এবার পরে আছে দেখো, রাজনীতির আধুনিক অর্থ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে আছে। দেখো, রাজনীতি হলো সমাজের ক্ষমতা, নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এটি কেবলমাত্র সরকার, প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেভিড স্টোন রাজনীতিকে সংজ্ঞায়িত করেছেন সমাজের মূল্যবোধের প্রাধান্য স্থাপন প্রক্রিয়া হিসাবে। আধুনিক কালের রাজনীতির পরিধি আরও প্রসারিত হয়েছে, যা কেবল রাষ্ট্র পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নাগরিক সমাজ,
বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যমের ক্ষেত্রে বিস্তৃত। তারপর কি বলা হচ্ছে দেখো, আধুনিক রাজনীতির বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হলো এক গণতান্ত্রিক অংশগ্রহণ, যেখানে জনগণ মতামত ও ভোটাধিকার গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতি ও কূটনীতি, এখানে কি বলা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, যা রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যেমন নব্য উদারবাদ ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। আর পরিচয় রাজনীতি, যা জাতি, লিঙ্গ, ভাষার ভিত্তিতে রাজনৈতিক আলোচনাকে প্রভাবিত করে। তারপর কি বলা হচ্ছে দেখো, রাজনীতির আধুনিক অর্থ হলো ক্ষমতা সম্পর্কে বিশ্লেষণ করা, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাষ্ট্র ও সমাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এটি শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনা নয়, বরং সামগ্রিক সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবার ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য, তোমাদের প্রথমে যে বড় প্রশ্নটা আমি আলোচনা করলাম তার মধ্যেই এই পয়েন্টগুলো ছিল, তোমরা একটু দেখে নাও, এটা আর আলোচনা করছি না। এবার দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে রাষ্ট্র, জাতি, সার্বভৌমত্ব। এখান থেকে জাতি রাষ্ট্রের পার্থক্য তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমরা যারা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নের উত্তরটা এবার দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখে নাও। ইংরেজি নেশন শব্দটি লাতিন শব্দ নেটিও থেকে এসেছে। নেশন শব্দটির অর্থ হলো একই পূর্বপুরুষ থেকে অদ্ভুত। এই নেশন শব্দটির বাংলা জাতি অর্থে ব্যবহার করা হয়েছে। জাতি শব্দটি বাংলার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। জাতি বলতে কখনো বর্ণ, আবার কখনো কুল, বর্ণভেদ, উপজাতি বোঝায়। এমনকি জাতি ও রাষ্ট্র শব্দ দুটিকে অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়। জাতি শব্দটির দ্বারা রাষ্ট্রকে বোঝানো হয়ে থাকে। জাতিসংঘ বলতে অনেকগুলি রাষ্ট্রের সম্মিলিত সংস্থাকে বোঝায়। এবার সংজ্ঞা দেখো, জাতি হলো একটি জনসমাজ যা ক্রমবিকাশের ধারাবাহিকতায় সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছে। জাতি হলো জনসমাজের চূড়ান্ত অভিব্যক্তি। জাতীয় জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার স্তর গভীর হলে জাতির উদ্ভব হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জাতি পরিণতি লাভ করে। জাতির সংজ্ঞা দিতে গিয়ে বার্জেস বলেছেন, একই ভূখণ্ডে বসবাসকারী কোনো জনসমাজ যদি একই ভাষা, সাহিত্য, একই ঐতিহ্য, ইতিহাস, একই আচার ব্যবহার, একই ধরনের ন্যায় অন্যায় বোধ, সুখ দুঃখের চেতনায় উদ্বুদ্ধ হয়, তবে তাকে জাতি বলে অভিহিত করা যায়। এবার হচ্ছে দেখো, জাতি ও রাষ্ট্রের পার্থক্য। জাতি ও রাষ্ট্র এক নয়, আলাদা। উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বর্তমান। প্রথমত, রাষ্ট্র গঠিত হয় মূলত চারটি উপাদান দিয়ে। এই চারটি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা। কিন্তু জাতি গঠনের জন্য এই উপাদানগুলি লাগে না। জনসমাজের মধ্যে গভীর ঐক্য হলো জাতি গঠনের মূল উপাদান। দ্বিতীয়ত, রাষ্ট্র সার্বভৌমিকতার অধিকারী। রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত এই ক্ষমতা সরকারের মাধ্যমে প্রযুক্ত হয়। জাতি বলতে যা বোঝায় তা সার্বভৌম ক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের যন্ত্র সরকারের নেই, এটা সরকারের নেই। তৃতীয়ত কি, একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি জনসমাজ আইনগতভাবে সংগঠিত হলে রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু জাতি বলতে এমন এক জনসমাজকে বোঝায় যাদের মধ্যে একসঙ্গে বসবাসের সাধারণ ইচ্ছা আছে এবং যারা মনস্তাত্ত্বিকভাবে সংগঠিত। চতুর্থ, রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহু জাতিভিত্তিক হতে পারে। এক জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ জার্মানি, জাপান, হাঙ্গেরি, সুইডেন এগুলো। আর অপরদিকে বহু জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া প্রভৃতি। রাষ্ট্র ও জাতির সীমানা বা আয়তন খুব কম ক্ষেত্রেই সমানুপাতিক হয়। তারপরে পঞ্চমত, রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা। এর রাজনীতিক বাস্তবতা বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু জাতি হলো একটি ভাবগত ধারণা। এ হলো এক মনস্তাত্ত্বিক অনুভূতি যা অনুভূতির দ্বারা ঐক্যের চেতনা। উপসংহারে বলা যায়, জাতি আর রাষ্ট্র এক নয়। কিন্তু রাষ্ট্র যদি জাতিভিত্তিক হয় তবে এক জাতি এক রাষ্ট্র হবে, আর জাতি ও রাষ্ট্র সার্থক হবে। আর রাষ্ট্র যখন বহু জাতিভিত্তিক হয় তখন তার সঙ্গে
জাতির পার্থক্য অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। পরের প্রশ্ন আছে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ। এটাও তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রর যতগুলি বৈশিষ্ট্য আছে তার মধ্যে সার্বভৌমিকতা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাষ্ট্রকে অন্য সামাজিক সংগঠন থেকে পৃথক করে তাকে স্বাতন্ত্র্য মর্যাদা দিয়েছে। এই বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে, তা কার্যকর করে। অথচ সার্বভৌমিকতার রূপ কি বা কোথায় এর অবস্থান সেই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। এদের মধ্যে ইংরেজ চিন্তাবিদ অস্টিন এর নাম উল্লেখযোগ্য। এবার অস্টিনের মতবাদ কি বলা হচ্ছে দেখো, 1832 সালে প্রকাশিত লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে অস্টিন তার সার্বভৌমিকতার তত্ত্ব প্রচার করেছেন। তিনি বেনথাম ও হবসের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন। হবসের অনুসরণ করে তিনি বলেছেন সার্বভৌম হলো রাষ্ট্রের চূড়ান্ত শক্তি। এই সার্বভৌম শক্তির আদেশ হলো আইন। আইনের সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সার্বভৌম হলো প্রথা, রীতি ও আইনের ঊর্ধ্বে। এই সার্বভৌমিকতার নির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অপর কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করে, সেই সমাজের অধিকাংশ মানুষের স্বাভাবিক আনুগত্য লাভ করে, তখন সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ ওই সমাজের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হয়। এবার দেখো সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। অধ্যাপক ল্যাস্কি অস্টিনের দেওয়া সংজ্ঞা বিশ্লেষণ করে সার্বভৌমিকতার নিম্নলিখিত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। অস্টিনের সার্বভৌমত্ব হল সুস্পষ্ট, সুনির্দিষ্ট, রুশো সাধারণ ইচ্ছার মতো অস্পষ্ট নয়। সার্বভৌম ক্ষমতা হলো চূড়ান্ত, চরম, তার কথাই শেষ কথা। এই ক্ষমতা কোনো নৈতিক আইন বা প্রথা ও রীতিনীতির দ্বারা সীমাবদ্ধ নয়। সার্বভৌমিকতা অবিভাজ্য, অর্থাৎ একে খণ্ড খণ্ড করে ভাগ করা যায় না। অন্য কোনো ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান এই ক্ষমতার অংশীদার হতে পারে না। তারপরে দেখো জনগণের স্বাভাবিকভাবে সার্বভৌমর প্রতি আনুগত্য জানাবে, অর্থাৎ সার্বভৌম শক্তি বল প্রয়োগ করে আনুগত্য আদায় করতে পারবে না। সার্বভৌমের আদেশ হলো আইন, এই আইন সকলে মানতে বাধ্য, আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। এবার আছে দেখো সমালোচনা, ক্রিটিসিজম। ঠিক আছে, সমালোচনাগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। ঠিক আছে, আরও অনেকগুলো প্রশ্ন আলোচনা করব। আর আজকে ক্লাসটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে নাও, তাহলে মডিউল 1টা নিয়ে আর কোনো সমস্যাই তোমাদের থাকবে না। ঠিক আছে, তোমাদের একটু অপেক্ষা করতে হয়, কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু একদম পুরো সিলেবাস কমপ্লিট করে দিই। দেখো আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার অবস্থান। এবার এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম হলো রাষ্ট্রের সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা, যা তাকে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ করে তোলে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সার্বভৌমত্ব, যা প্রথমত অভ্যন্তরীণ শাসন ক্ষমতার অধিকার এবং দ্বিতীয়ত বহির্বিশ্বের হস্তক্ষেপ মুক্ত অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করে। যা বোধা থমাস হবস সার্বভৌমত্বের ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বর্তমান বিশ্বে বিশ্বায়ন, তারপরে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার আইন, তারপরে অন্তঃরাষ্ট্রীয় চুক্তির ফলে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার অবস্থান। এবার পয়েন্টগুলো দেখে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে সার্বভৌমত্বের ধারণা ও পরিবর্তন। এখানে কি বলা হচ্ছে দেখো, বডিন সার্বভৌমত্বকে রাষ্ট্রের চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। হবস এটিকে একক শাসনের চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে দেখিয়েছিলেন। অতীত রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল নিরঙ্কুশ, কিন্তু আধুনিককালে এটি সীমিত ও শর্তাধীন হয়ে উঠেছে। এবার অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। সেখানে কি বলা হচ্ছে দেখো, অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। আধুনিক রাষ্ট্র অভ্যন্তরীণভাবে সার্বভৌমত্ব, যা তাকে নিজস্ব আইন, প্রশাসন ও শাসন ব্যবস্থা পরিচালনায় পূর্ণ ক্ষমতা দেয়। সংবিধান, আইনসভা ও বিচার ব্যবস্থা রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্বকে নির্ধারণ করে। তবে আজকে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণের মতামত, মৌলিক অধিকার এবং সংবিধানের শীর্ষস্থ রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতাকে কিছুটা সীমিত করেছে। তারপরে দেখো পরের 3 নম্বর পয়েন্ট আছে বহির্বিশ্ব সার্বভৌমিকতার চ্যালেঞ্জ। এবার তারপরে আছে দেখো মানবাধিকার ও সার্বভৌমত্বের দ্বন্দ্ব। তারপরে দেখো এইভাবে
দেখো মানবাধিকার ও সার্বভৌমত্বের দ্বন্দ্ব, এবং শেষে তোমাদের আছে কি, শেষে আছে উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। এবার এই অধ্যায় থেকে টিকা যেগুলো আসতে পারে, সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, তোমরা একটু দেখে নেবে, আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে। তারপরে জাতির ধারণা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা তৈরি করবে। জাতির ধারণা, এটা খুব ভালো করে তৈরি করবে। জাতি হলো একটি জনগোষ্ঠী যারা ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভৌগোলিক সীমানার ক্ষেত্রে একটি অভিন্ন পরিচয়ে আবদ্ধ। রাষ্ট্রবিজ্ঞানে জাতি এমন একটি সত্তা যা সাধারণ ঐতিহ্য, জাতীয়তাবোধের ভিত্তিতে গঠিত হয়। জাতি রাষ্ট্রের ধারণা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিগুলির একটি। ঠিক আছে, এইভাবে আছে, এটা তোমরা দেখে নাও। তারপর সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব অর্থাৎ মনেস্টিক থিওরি দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। তারপর 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে যেটা আছে যে আইন, স্বাধীনতা, সাম্য আর তাদের মধ্যে সম্পর্ক। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো আছে আইন 15 নম্বরে। একটা হচ্ছে দেখো আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, আইনের শাসন ও সাম্য। আইনের শাসন হলো এমন একটি নীতি যেখানে সকল নাগরিক নির্বিশেষে তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আইনের কাছে সমান। নির্বিশেষে কি, তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান আইনের কাছে সমান। এই ধরনের চিন্তাবিদ ডাইসি প্রবর্তন করেন। এই ধারণা কি ব্রিটিশ চিন্তাবিদ ডাইসি প্রবর্তন করেন। আইনের শাসনের মূল ভিত্তি হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য, আর এবং ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত। সুতরাং আইনের শাসন কার্যকর থাকলে সাম্য প্রতিষ্ঠা হয়। তারপর সাংবিধানিক অধিকার ও সাম্য। তারপরে পরের পয়েন্ট হচ্ছে আইনগত বৈষম্য ও সাম্যের প্রতিবন্ধকতা। এইভাবে দেখো 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক সাম্য আইন। এবারে উপসংহার দিয়ে এটাকে কিন্তু শেষ করা হয়েছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, প্রথমে ভূমিকা আছে, তারপর দেখো স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক পরস্পর হচ্ছে বিরোধী, সম্পর্ক পরস্পর বিরোধী নয়। এইভাবে এই প্রশ্নের উত্তরটা দেখো শেষ করা হয়েছে, শেষে কিন্তু মূল্যায়ন দেওয়া হয়েছে। এবার আইনের উৎসগুলি আলোচনা করো, মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। 5 নম্বরের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে স্বাধীনতার রক্ষা কবচ, এটা 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে গতবারে এটা বড় অর্থাৎ 15 নম্বরে এসেছিল তোমাদের, দেখে নাও। সাম্য কাকে বলে, সাম্যর মানে ইকুয়ালিটির ধারণাটা তোমরা একটু দেখো। ইকুয়ালিটি, সাম্য কাকে বলে। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর সম্পূর্ণ আলোচনা। এটুকু ভালো করে দেখে যাও, মডিউল 1 থেকে সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে।